আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আবারও হাজির হয়েছি তোমাদের মাঝে নবম দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা শিক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান বিষয়ের লেনদেন অধ্যায় থেকে ক্যাশ মেমো ধারাবাহিক গত ক্লাসে আমরা চালান কিভাবে প্রস্তুত করতে হয় সেটা দেখেছিলাম। আজকে আমরা দেখব যে লেনদেনের আরেকটি প্রামাণ্য দলিল ক্যাশ মেমো। তো ক্যাশ মেমো সাধারণত এটা বিক্রেতা তৈরি করে থাকেন বিক্রয়ের সপক্ষে একটি প্রামাণ্য দলিল। তো বিক্রেতা পণ্য বিক্রয়ের সময় মালের মূল্য, মালের পরিমাণ, মালের সহ বিস্তারিত বিবরণ সহ যে দলিল ক্রেতাকে হস্তান্তর করে সেটাই হচ্ছে ক্যাশ মেমো। চালান আর ক্যাশ মেমোর মধ্যে পার্থক্য হলো যে চালান তৈরি করা হয় বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে আর ক্যাশ মেমো তৈরি করা হয় নগদে বিক্রয়ের ক্ষেত্রে। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন একটা ক্যাশ মেমো কিভাবে তৈরি করতে হয় সেটা দেখব। তোমরা বোর্ডে লক্ষ্য করো, আমি এখানে একটি উদ্দীপক লিখেছি। 1 জানুয়ারি 2017 তারিখে সেলিম ট্রেডার্স জয় ট্রেডার্সের নিকট নগদে 55 টাকা দরে 115 কেজি চিনি বিক্রয় করেন। ভাউচার নং 501, কারবারি বাট্টা 10%। তাহলে আমাদের যেটা করতে হবে, উক্ত লেনদেন দ্বারা একটি ক্যাশ মেমো প্রস্তুত করব। তাহলে এখন আমরা একটা ক্যাশ মেমো প্রস্তুত করব। তাহলে আমাদেরকে জানতে হবে যে ক্যাশ মেমো কে প্রস্তুত করে। তা আগে বলেছি আমি, ক্যাশ মেমো প্রস্তুত করে বিক্রেতা তার বিক্রয়ের একটি প্রামাণ্য দলিল হিসেবে ক্রেতাকে হস্তান্তর করে থাকে। মূলত নগদে বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ মেমো তৈরি করতে হয়, কারণ ক্যাশ মেমো এখানে কথাটার সাথে যুক্ত আছে ক্যাশ। তাহলে তোমরা মনে রাখবা যে নগদে বিক্রয়ের ক্ষেত্রেই ক্যাশ মেমো তৈরি করতে হয়, মানে ক্যাশ মানে নগদ। তো এটা মনে রাখবা। আর বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে চালান প্রস্তুত করা হয়, অর্থাৎ চালান এবং ক্যাশ মেমো উভয় দলিলই বিক্রেতা তৈরি করে। তবে পার্থক্যটা হলো বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে চালান আর নগদে বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ মেমো প্রস্তুত করতে হয়। তো আমরা দেখব একটা ক্যাশ মেমোর নমুনা ছক আমি এঁকে রেখেছি, তোমরা লক্ষ্য করো। এখানে এটা একটা ক্যাশ মেমোর ছক। এখানে দেখো, প্রথমে আমরা লিখব বিক্রেতা প্রতিষ্ঠানের নাম একেবারে সর্ব উপরে মাঝামাঝি। তাহলে এখানে বিক্রেতা প্রতিষ্ঠানের নাম কি? আমরা যদি দেখি সেলিম ট্রেডার জয় ট্রেডার্সের নিকট নগদে বিক্রয় করেন। তাহলে এ বিক্রয় করেন সেলিম ট্রেডার, কার নিকট? জয় ট্রেডার্সের নিকট। তাহলে আমরা বুঝতে পারছি বিক্রেতা হচ্ছে সেলিম ট্রেডার। তাহলে আমরা বিক্রেতা প্রতিষ্ঠানের নাম লিখলাম আমরা সেলিম ট্রেডার। তার নিচেই লিখবো ক্যাশ মেমো, লিখে এটা একটা বক্স করে দেব। তারপর বাম পাশে লিখবো ভাউচার নং। তো ভাউচার নং আমরা যদি দেখি এই লেনদেনের মধ্যে ভাউচার নং দেওয়া আছে 501। তাহলে আমরা লিখতে পারি 501। তার নিচে লিখবো ক্রেতার নাম। তাহলে অঙ্কে দেওয়া আছে ক্রেতার নাম জয় ট্রেডার্স। তাহলে আমরা লিখতে পারি ক্রেতার নাম জয় ট্রেডার্স। প্রিয় শিক্ষার্থীরা, তারপর দেখো ঠিকানা যেহেতু ওকে দেয়া নাই, তাহলে আমরা এটা ব্ল্যাঙ্ক রাখবো। তারপর তারিখ এখানে দেওয়া আছে 1 জানুয়ারি 2017, অর্থাৎ 1/1/2017। আমরা লিখতে পারি 1/1/2017। তারপর দেখো, আমরা এখন এটার ভিতরে একটা বক্স করে আঁকবো। হ্যাঁ, তো এখানে 5টা কলাম হবে: ক্রমিক নং, মালের বিবরণ, দর, পরিমাণ, টাকা। তাহলে এই ঘরগুলোতে এখন আমরা তথ্য লিখব। তথ্যগুলো কি আমরা যদি দেখি, এখানে ক্রমিক নং 1
উপরের কাজ শেষ। এখন এই ছকে আমরা প্রয়োজনীয় তথ্যগুলো লিখব। তাইলে সেলিম ট্রেডার্স জয় ট্রেডার্সের নিকট নগদে 55 টাকা দরে 115 কেজি চিনি বিক্রি করেন। তাইলে মালের বিপণন কি? চিনি বিক্রয় নগদে। আমরা লিখতে পারি নগদে চিনি বিক্রয়। নগদে চিনি বিক্রয় দর কত টাকা দরে? 55 টাকা দরে। তাহলে আমরা লিখতে পারি 55 দরের করে, আর পরিমাণ হচ্ছে 115 কেজি। তাহলে পরিমাণ হচ্ছে 115 কেজি টাকা। এখন টাকাটা কত হবে? এটা গুণ দেবো আমরা। 55 এবং 115 এটা গুণ দিলে হয় 6325। 6325। এরপর বলছে যে কারবারি বাটা 10%, অর্থাৎ সেলিম ট্রেডার্স তার পণ্য বিক্রয়ের উপর 10% কারবারি বাটা মঞ্জুর করে। তাহলে কারবারি বাটা বাদ দিতে হয়, বিয়োগ কারবারি বাটা 10%। তাহলে 10% ধরো, এই 6325 টাকার উপর 10% ধরলে কত হয়? তোমরা দেখো 6325 গুণন 10%, তাহলে হয় হচ্ছে 633 টাকা। 633 অর্থাৎ 632 টাকা 50 পয়সা হয়। তাহলে 50 পয়সা আমরা পয়সা না দিয়ে আমরা যোগ করে দিলাম 633 টাকা। তাহলে এবার 6325 টাকা থেকে 633 টাকা বাদ দিয়ে দাও, বিয়োগ করো। এই যে বিয়োগ, তো বিয়োগ করলে কত থাকে? 5692। 5692 শেষ। তাহলে আমরা টাকা বের করে ফেললাম। এবার এই টাকাটা কথায় লিখব। কথায় 5692 টাকা। টাকা মাত্র এই কথাই লিখলাম। এইবার আমরা এখানে বিক্রেতা স্বাক্ষর, এই ডান পাশে নিচে লিখব বিক্রেতা স্বাক্ষর। বিক্রেতার স্বাক্ষর হবে এখানে। আর এই ডান পাশে নিচে হবে বিক্রেতা স্বাক্ষর, আর বাম পাশে নিচে হবে ক্রেতার স্বাক্ষর। ক্রেতার স্বাক্ষর এই। তার নিচে আমরা লিখব বিশেষ দ্রষ্টব্য, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। এটুকু লিখে দেবো। তাহলে আমাদের প্রস্তুত হয়ে গেল একটি ক্যাশ মেমো, অর্থাৎ পণ্য বিক্রয়ের নগদে পণ্য বিক্রয়ের একটি প্রামাণ্য দলিল ক্যাশ মেমো এভাবে তৈরি করতে হয়। তোমরা সবটা মনে রাখবে। আর একটু অনুশীলন করলে ক্যাশ মেমো আসলে খুব বেশি কঠিন কিছু না। আমরা যদি একটু চর্চা করি তাহলে ক্যাশ মেমো প্রস্তুত করতে পারবো খুব সহজে। তবে লক্ষণীয় বিষয় আমরা দেখছি, এর আগে তোমাদেরকে আমি একটি চালান প্রস্তুত করে দেখিয়েছিলাম। তো চালান আর ক্যাশ মেমোর মধ্যে খুব বেশি একটা পার্থক্য নাই। কাঠামোগত দিক থেকে চালান ক্যাশ মেমো একই, তবে একটু পার্থক্য আছে। যেমন এখানে চালান তৈরি করে বিক্রেতা, ক্যাশ মেমো তৈরি করে বিক্রেতা। এখানে চালান নাম হয়, আর ক্যাশ মেমোর ক্ষেত্রে এখানে হয় বাউচার নাম। আর নিচে একটু পার্থক্য দেখা যাচ্ছে যে চালানের ক্ষেত্রে শুধু বিক্রেতা স্বাক্ষর হয়, আর ক্যাশ মেমোর ক্ষেত্রে বিক্রেতা স্বাক্ষর হবে, আবার বাম পাশে ক্রেতা স্বাক্ষর হবে। তো এখানে বিশেষ দ্রষ্টব্য চালানেও লিখতে হয়, তবে এই কথাটি ভিন্ন। চালানের ক্ষেত্রে আমরা লিখি যে ভুল ত্রুটি সংশোধনযোগ্য। তো চালানে মূলত যেহেতু বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে চালান প্রস্তুত করা হয়, অর্থাৎ ক্রেতা উপস্থিত থাকে না, সেক্ষেত্রে ভুল ত্রুটি হইতে পারে। যেহেতু ক্রেতা নাই, ভুল ত্রুটি হতে পারে, যেখানে ভুল ত্রুটি সংশোধনযোগ্য লেখা থাকে। আর ক্যাশ মেমোর ক্ষেত্রে ক্রেতা নগদে পণ্য ক্রয় করে এবং দেখে শুনে সে পণ্য ক্রয় করে বিদায়, তখন আমরা লিখে দেবো যে বিক্রিত মাল ফেরত দেওয়া। কারণ ক্রেতা দেখে শুনেই কিনছে, তাইলে আর ফেরত দেবে কেন?
এই কারণে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, এটা লিখে দেয়। আর ক্রেতা যেহেতু উপস্থিত থাকে তাই ক্যাশ মেমোতে ক্রেতা স্বাক্ষর হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চালান, ক্যাশ মেমো, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, ডেবিট নোট, ক্রেডিট নোট, তোমরা এই বিভিন্ন প্রামাণ্য দলিলগুলো লেনদেনের একটু বাড়িতে চর্চা করবা। এগুলোর ফরম্যাট অনেকটা একই, একটা একটার সাথে মিলে যায়। তো তোমরা এগুলো একটু চর্চা করলেই করতে পারবে আশা করি। তো ঠিক আছে, ধন্যবাদ শিক্ষার্থীরা। পরবর্তী ক্লাসে আমরা আবারও আরেকটি টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকো, ঘরে বসেই তোমরা শ্রেণী কার্যক্রম উপভোগ করো এবং তোমরা বাড়িতে চর্চা করো, বেশি বেশি করে চর্চা করো। ঠিক আছে, ধন্যবাদ।